দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। এখানে দোষ কারো নয় গো মা না, বলবো দোষ আমার নয় গো মা। এটা ইস্ট বেঙ্গল কোচ অস্কারকে নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা। সাধারণত বড় ম্যাচে হেরে ঠেরে গেলে আমি এক দুদিন খবরের কাগজটা দেখি না, মানে যা হয় আর কি। যদি ইস্ট বেঙ্গল হেরে যায়, আমি ছোটোবেলা থেকে দেখে আসি, পরদিন হয় মানে দুপক্ষের জন্যই হয়, খবরের কাগজ জুড়ে খালি মোহনবাগান নিয়ে আলোচনা থাকে, ছবি থাকে, তো এক দুদিন না দেখলেই সব ঠিক হয়ে যায়। খেলায় হার জিত আছেই। আপনি আপনি যদি খেলোয়াড় হন বা এমনি সাধারণ সমর্থক, খেলা ভালোবাসেন, তো আপনাকে হার এবং জিত দুটোই কিন্তু সমানভাবে গ্রহণ করতে জানতে হবে। তো তবু আজকে সকালে ঘুম থেকে উঠে একটু খবরের কাগজ দেখলাম। কেন দেখলাম? তার কারণ অস্কার ব্রুজো গতকাল একটা অদ্ভুত একটা কাণ্ড করেছেন। সেই জন্য দেখলাম। তো সেই কাণ্ডে যাওয়ার আগে আমি একটা মজার কাণ্ড বলি, যেটা আমি নিজে করেছিলাম। তো গতকাল দুপুরে শনিবার দিন লাঞ্চ-টাঞ্চ করে তো এখানকার একটা স্থানীয় একটা সুপার স্টোরে চলে গেলাম। তো সেখানে যে জন্মদিনের যেসব ডেকোরেশনের সেকশন থাকে, সেখানে তারাবাতি বিক্রি হয়। তারাবাতি, রং মশলা এগুলো বিক্রি হয়। মানে এখানকার ইউরোপের জন্মদিনের পার্টিতে সব তারাবাতিগুলো থাকে। তারাবাতির নামের মধ্যে আবার বাঙ্গালা আছে বা বাংলা। ম্যাক্সিমাম জায়গাগুলোকে নামের শুরুতে একটা বেঙ্গল একটা টিক ফিক থাকে, মানে আমাদেরই বাংলা থাকে। তো ছোট্ট একটা ভিডিও রেকর্ড করলাম ম্যাজিশিয়ানদের মতন, যেখানে আমি দাবি করলাম, মানে ফলস দাবি, যে এই জন্য তারাবাতি কিনছি যে আমি জানি আজ ইস্ট বেঙ্গল জিতবে। এবং ছোট্ট ভিডিও রেকর্ড করলাম, বললাম কারণটা আমি ম্যাচ শেষে বলবো তারাবাতি জ্বালতে জ্বালতে। তো এবার তারাবাতি যখন কিনলাম, তখন দুটো উদ্দেশ্য ছিল। যদি ইস্ট বেঙ্গল জেতে, তাহলে ম্যাচ শেষেই তারাবাতিটা জ্বালবো এবং কারণটা বলবো যে কেন সকালে বলেছিলাম, ওই তাসের খেলার মতন। আরেকটা হচ্ছে যে, ঠিক আছে দীপাবলি রয়েছে, আজকে একটা দুপুরে একজনের বাড়িতে, বাঙালির বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো সেখানেও কেউ জ্বালাবো যদি ইস্টবেঙ্গল হারে। এই দুটো সিচুয়েশন। ইস্টবেঙ্গল তো আর জিতলো না, কারণ তো আগের অডিওতে আলোচনা করেছি, ইস্টবেঙ্গল জিতলো না, তাই ওটা রেকর্ড করা হলো না। আর সকালের রেকর্ড দুটো ফেলে দেবো, মানে জিতলে ওটার সঙ্গে জুড়ে দিতাম। এবার কারণটা বলি। দেখুন, কারণটা একটা টেকনিক্যাল কারণ ছিল। কারণটা হচ্ছে যে, মানে আইএসএলে আমরা জানি ওখানে অনেক হস্তক্ষেপ হয়। কালো হাতের, শনি রাহুর অনেক ব্যাপার আছে। তো সেই জন্য যে কোচ, যে রেফারি থাকে, সে অনেকটা ম্যানিপুলেটেড হয়। কিন্তু আমার মনে হচ্ছিল আইএফএ যেহেতু ওই রাহু শনির অতটা হস্তক্ষেপ নেই, সেখানে হয়তো রেফারিটা হয়তো খারাপ হবে না। তো আমরা যে রেফারি বোধহয় ভেঙ্কটেশ, পরে শুনলাম আমার একজন জানার খুব পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, উনি অন্যতম সেরা রেফারি। কিন্তু জানি না, মানে এই ভালো রেফারিদের আমরা কেন প্রমোট করছি না বা প্রশংসা করছি না? আমরা তো জানি অনেক বাজে রেফারি আছে। দুটো ডালমুটের জন্য, ডাল ভাতের জন্য অনেক কিছু করে। তো যারা ভালো কাজ করছে তাদের বসে প্রশংসা করা অবশ্যই দরকার। তো যাকে এবার আসি আমাদের কোচ অস্কার, উনি কী কাণ্ডটা করেছেন। উনি ম্যাচ শেষে দুটো মারাত্মক কথাবার্তা বলেছেন। প্রথমত ওনাকে যখন চেপে দেওয়া হয়েছে যে আপনি কেন জে গুপ্তাকে পেনাল্টি শট মারতে দিলেন, উনি বলছেন আমি সাধারণত আমার খেলোয়াড়দের থেকে ফিডব্যাক নিয়ে কে পেনাল্টি মারতে চাই, আমি সেই মতো তাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমার উচিত হয়নি জে গুপ্তার কথা শোনা। খেলোয়াড়দের উনি আলাদা করে বলেননি, বললেন যে কথা শোনা উচিত হয়নি বা খেলোয়াড়দের। দেখুন, এইটা যদি উনি বলেছেন, সাধারণত অনেকেই করে, মানে অনেক কোচই করে। একটু খেলোয়াড়দের থেকে জানতে চাই তোমাদের কনফিডেন্স লেভেল কেমন। আপনারা অনেকে বলছেন না কেন মারেনি, রাশিদ মারেনি। আমি আগের অডিওতে আলোচনা করেছি, ওই মুহূর্তে একটা স্টেডিয়াম ভর্তি মানুষ, টাই ব্রেকার, অনেকেই নার্ভ কাজ করে না যে একটা পেনাল্টি শট মারবে। তো তখন কেউ পিছিয়ে যায়, কেউ এগিয়ে আসে। বা যারা এগিয়ে আসে তাদের মধ্যে থেকে কোচকে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমি তো বলবো আমি মারতে পারি, এবার আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে যে এর কনফিডেন্সটা ওভার কনফিডেন্স নাকি মানে জাস্ট বলছে
এখানেও আপনার একটা সিদ্ধান্ত নেবার আছে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা যে রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি একটা কনসেপ্ট আছে, আমি আগে আলোচনা করছি রেসিভার, রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, কনসালটেশন, ইনফরমেশন। অ্যাকাউন্টেবিলিটি কিন্তু কোচের, মানে আমাকে আমার খেলোয়াড় ধরুন আমি জিজ্ঞেস করলাম, এই তোদের কার কার হিম্মত আছে এগিয়ে আয়। ধরুন 7 জন এগিয়ে এলো, সেই 7 জনের থেকে কোন 5 জনকে আমি নেব, কী অর্ডারে নেব, এটা আমার কল, আমার ডিসিশন। আমি বলতে পারি না ওরা এগিয়ে এলো, ওরা এগিয়ে এলো না, দায়টা ওদের। এটা কোনো ভদ্র সমাজে হয় না, মানে কর্পোরেট সমাজ বলুন বা একটা পরিবারেও, সাধারণ পরিবারেও কোনো যুগেই হয় না। 2025-এ 18ই অক্টোবর বা 19শে অক্টোবর, আজকে 19শে অক্টোবর, বা অতীতেও এটা খুব পুয়ার লিডারশিপ। মানে লিডারশিপ আমি বলবো এই ধরনের মানুষের থেকে আপনার দূরে থাকা দরকার, মানে ব্যক্তি জীবনে এদের লিডার না, এদেরকে আপনার টিমেও নেবেন না, মানে এই ধরনের মানুষদের, মানে চরিত্রদের এদের সাথেও থাকবেন না, মানে এদেরকে মানে নিজের বন্ধু বা কলিগ থেকে করা থেকে বিরত থাকবেন যতটা সম্ভব হয়। যদি অফিস কলিগ হয় একটু দূরত্ব বজায় রাখবেন। এই ধরনের মানুষরা ঠিক ভদ্র সমাজে থাকার যোগ্য নয়, মানে আপনি তাদের সাথে থাকার যোগ্য নয় এই ধরনের মানুষদের। আরেকটা যেটা মারাত্মক কথা উনি বললেন, উনি অনেকে বলা হলো যে দেবজিৎকে কেন নামালেন। দেখুন, দেবজিৎকে কেন নামালেন, এটা এটা অনেকেই করে, মানে পেহান্টে শ্যুটের আগে বদলে দেয়, এবং সাধারণত আমরা অতীতে দেখেছি বদলানো কয়েক মিনিট আগে নামায়, যাতে করে একটু সরগর হতে পারে, তা ব্লাড সার্কুলেশন, তা সে ম্যাচের ওই টেম্পোর সাথে আপনি যতই বাইরে দৌড়ঝাঁপ করেন ভেতরটার মধ্যে একটা আলাদা একটা থাকে। তো সেই জন্য 4-5 মিনিট আগে নামানো হয়। তো নামায়নি, ঠিক আছে, এবার নামিয়েছে, ঠিকই আছে। এবার যখন প্রশ্ন করছে ওকে সাংবাদিক সম্মেলনে অস্কারকে, তো উনি বলছেন যে ওনার উচিত হয়নি ওনার কোচিং স্টাফদের কথাবার্তা শোনা। কোচিং স্টাফ মানে আমরা ধরে নিলাম এখানে সবাই আছে, বিনো থেকে শুরু করে ওনার স্প্যানিশ বা সন্দীপ নন্দী সকলেই আছে। তো ওনারা কেউ কেউ নাকি সাজেস্ট করেছিলেন দেবজিৎকে নামানো, কিন্তু ওরা তো সাজেস্ট করেছে, ওরা তো তোমার মাথায় বন্দুক ঠেকায়নি। বলছে আমার উচিত হয়নি ওদের কথাবার্তা শোনা। তা আমি বলবো আপনার, বলছে আমি তো আমার কোচিং স্টাফ, আমাদের প্লেয়ারদের কথাবার্তা খুব শুনি। তো ওগুলো শুনে যখন তুমি সাফল্য পাও তখন তো তুমি তাদের প্রশংসা করো না। যখন তুমি সাফল্য পাও, তুমি বলছো তুমি সারাক্ষণ ওদের কথাবার্তা শোনো, তোমার কোচিং স্টাফদের, তোমার প্লেয়ারদের থেকে ইনপুট নাও। তো সেই ইনপুট নিয়ে যখন একটা ভালো ফল হয়, যখন তুমি ম্যাচে জেতো, তখন তো তুমি ওদের কৃতিত্বটাকে জনসমক্ষে তুলে ধরো না, যে দেখো আমাকে বিনয় ইনপুটটা দিচ্ছে। জানি না বিনোর আমি বিনোর ইনপুট মানে জেসিনকে নামাও, একটু বিষ্ণুকে একটু বেশি খেলা হয় যাতে। যে কথা হচ্ছে যখন তুমি তোমার কোচিং স্টাফদের ইনপুট শুনে কোনো সাফল্য পাও, তাদের তো পাবলিকলি প্রশংসা করো না। যখন তাদের ইনপুট নিয়ে সেই ইনপুটটা তুমি অ্যাজ ইজ ইমপ্লিমেন্ট করার পর সেটা ফেল করে বা ব্যাকফায়ার করে, তখন তুমি তাদের নামে দোষ দিয়ে দাও। এটা কোন ধরনের চরিত্র ভাই তুমি? তোমার সাথে না আমি কোনো দিন জীবনে কথাবার্তা বলবো না তোমার মতন চরিত্রদের সাথে, মানে দূরত্ব বজায় রাখাই ভালো এই ধরনের চরিত্রদের থেকে। আবার আম, আর যেটা ঘটনা, দেখুন একটা কোচের তো একটা টিম থাকে, একটা বা যে কোনো একটা পেশায় একজন বস তার আন্ডারে কিছু সাবঅর্ডিনেট থাকে। সাবঅর্ডিনেটদের থেকে বস সবসময় অ্যাডভাইস নেয় বা ইনপুট নেয়। তো ফাইনাল ডিসিশন তো বসকেই নিতে হয় না। আজকে ধরুন পশ্চিমবঙ্গে যে গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেখানে মুখ্যমন্ত্রী ডিসিশন নেয় তার বিভিন্ন মিনিস্টারের থেকে, দেশের লেভেলে প্রধানমন্ত্রী নেয় বিভিন্ন মিনিস্টারের থেকে। বা কিছু একটা গণ্ডগোল হয়ে গেল, ধরুন প্রধানমন্ত্রী বলবে আমার ওই মিনিস্টার আমাকে ভুল অ্যাডভাইস করেছে, বা মুখ্যমন্ত্রী এসে বলবে না আমার না দমকল মন্ত্রী আমাকে ভুল বলেছে, আমি দমকল মন্ত্রীর কথা শুনে বুদ্ধ হয়েছি। বা প্রধানমন্ত্রী বলবে আমার না যে আমার ফিনান্স মিনিস্টার আমাকে মিসগাইড করেছে, আমি না মাথা মোটা, আমি ওর কথা শুনে ভুল করেছি। এই ধরনের কথাবার্তা কে বলে? মানে কোন সমাজে এই ধরনের কথাবার্তা আলোচনা হয়? কোন কর্পোরেট সিস্টেম বা সোশ্যাল সিস্টেম এই ধরনের কথাবার্তা কোনো বস বলতে পারে যে আমার সাবঅর্ডিনেট আমার ভুল বুঝিয়েছে, আমার মন্ত্রীমশাই আমাকে পথে বসিয়ে দিয়েছে, কোনো একটা রাজা বলছে। মানে আরও একটা অদ্ভুত কথাবার্তা, আমি বলেছিলাম না আমি ওই ডুরান্ট এর সময় ভারতে গিয়েছিলাম, তো ডেটটা দেখলাম 17ই আগস্ট, আমার বড় ম্যাচ জিতেছিল, তখন খুব আস্ফালন করেছিল অস্কার 17ই আগস্ট। তার ঠিক 2 মাস বাদে, ঠিক 2 মাস 1 দিন বাদে 18ই অক্টোবর
আইএফএ শিল্ডে হেরে যখন সাংবাদিক সম্মেলন করছেন অস্কার, উনি বলছেন, "এইটা না আমার কাছে একটা প্রি-সিজন। আমি খুব গুরুত্ব দিয়ে খেলেছি কিন্তু আক্ষরিকতা এটা একটা প্রি-সিজন। ২ মাস আগে তুমি যখন ম্যাচটা জিতলে তখন তুমি এটাকে প্রি-সিজন বলছো না। ২ মাস হয়ে গেল, মানে এত প্রি-সিজন করে তুমি ডুরান্ট খেললে, তারপর আরও ২ মাস ২ মাস করে এখন অক্টোবর শেষে, অক্টোবর ১৮ তারিখ তুমি যেই ম্যাচটা হারলে, অমনি ম্যাচটা প্রি-সিজন হয়ে গেল। এটা অদ্ভুত একটা চরিত্র এই ভদ্রলোক। তার কারণ আমার এখনও মনে আছে, যখন ইনি জয়েন করলেন ইস্ট বেঙ্গল, ১ম যে ভুটানে গেলেন, ওই ভুটানে গিয়ে উনি একটা সাংবাদিক সম্মেলন করলেন। ওখানে ওনাকে বসুন্ধরা নিয়ে একটু জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি তখন বললেন, অদ্ভুত, মানে সাধারণত এই ধরনের কথাবার্তা কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষকে আমি বলতে শুনিনি। উনি বসুন্ধরার ম্যানেজারকে দোষ দিয়ে দিলেন। বললেন, উল্টোপাল্টা সমস্ত ওনার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। উল্টোপাল্টা টিমে উল্টোপাল্টা বিদেশি ঢোকানো হয়েছিল। এগুলো হয়। এই ঘাপলা যে জিনিসটা হয়, মানে ৩য় বিশ্বে বেশি বেশি করে হয়, ১ম বিশ্বেও হয়। কালো হাত, রাহুর হাত, শনির হাত, টাকা নয়ছয় এই ব্যাপারগুলো থাকে। কিন্তু সেইগুলো মানে বিনা প্রমাণে একটা সাংবাদিক সম্মেলন, তাও আবার এএফসি টুর্নামেন্টে একটা বিদেশে বসে, আ আমি প্রত্যাশা করিনি। তো অনেকে বলেছেন বেশ বোধহয় বেশ খোলামেলা ব্যক্তি। তো দেখা যাচ্ছে না, মানে খোলামেলা নয়, মানে একে চাপ দিলে এ ওপরে যে আছে এরপর হয়তো ঈশ্বরকে দোষ দেবেন। বলবে, গড, আল্লাহ সবাইকে এনে টেনে নামাবেন। বলছে ঈশ্বর আমাদের দোষ, মানে ঈশ্বরের দোষ, আমার দোষ নয়। মানে উনি সাবঅর্ডিনেট, প্লেয়ার, ম্যানেজার ৩ টেকেই ছুঁয়ে ফেলেছেন কিন্তু। এসেই উনি ওনার বসুন্ধরার যে ম্যানেজার ছিলেন বা বসুন্ধরার সিনিয়র লিডারশিপ তাদের দোষ দিয়ে দিয়েছেন, ওনার থেকে হায়ার লেভেলের লোকদেরকে। গতকাল উনি বাকিগুলো করে নিলেন, ওনার থেকে লোয়ার লেভেলের সাবঅর্ডিনেট মানে পিনো, সন্দীপ নন্দী, এদের যত কোচিং স্টাফ, প্লেয়ারদেরকে ছুঁয়ে ফেললেন। বাকি রইল কি? বাকি রইল জনতা, জনতা, মানে আপনি, আমি, আপনার বাকি রইলাম, আর বাকি রইল ঈশ্বর। এই দুটো ছুঁয়ে ফেলে উনি পঞ্চপাণ্ডব হয়ে যাবেন, মানে পঞ্চপাণ্ডব কোচ হয়ে যাবেন। পৃথিবীর সমস্ত, মানে অগ্নি, বায়ু যত আছে, আ সমস্ত সমস্ত এলিমেন্টকে উনি টাচ করে ফেলবেন, মানে সবাইকে দোষ দিয়ে দেবে। তো এই হলো, দোষ কারো নয় গো মা, মানে দোষ আমার নয় গো মা, দোষ সবার মা গো, সবার গো মা। সবাই ভালো থাকবেন। এই দীপাবলির এই, আমি ওই থাম্বনেলে ওই ওই আমার ম্যাজিক তারাবাতির ছবি দিলাম। আম ওই ভিডিওটা তো তোলা হলো না। ওইটা ম্যাজিশিয়ান মতো করতাম একটুখানি। অবশ্য লাস্টে বলেই দিতাম এটা ম্যাজিক। সবাই ভালো থাকবেন।